This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবার প্রথমে যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। চতুর্থ দিনে ইরান ইসরায়েল যুদ্ধ আরো ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। গত 4 দিনে ইরানে আছড়ে পড়েছে ইসরায়েলের 450-এরও বেশি মিসাইল। আর সেনা সর্বাধিনায়ক থেকে সাধারণ মানুষ মৃতের সংখ্যা এই মুহূর্তে 250 ছাড়িয়ে গিয়েছে। ধ্বংস হয়েছে ইরানের 20টির বেশি সেনা ঘাঁটি, অন্যদিকে 250-এর বেশি মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের 14 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, আহত প্রায় 400 জন। এখনো পর্যন্ত ইরান এবং ইসরায়েল থেকে যে সমস্ত আপডেট আসছে সেই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এবং ইরান এখনই স্পেসিফিক জানিয়ে দিয়েছে যতক্ষণ না তারা প্রত্যাশা মতো রিভেঞ্জ নিতে পারছে, প্রতিশোধ নিতে পারছে ইসরায়েলের প্রতি, তারা কোনো রকম যুদ্ধ বন্ধ করবে না, তারা আঘাত পাল্টা আঘাত চালিয়ে যাবে। চতুর্থ দিনে ইরান ইসরায়েলের যুদ্ধ আরো ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমরা কথা বলবো বিশেষজ্ঞ সুভাষিস দার সঙ্গে। সুভাষিস দা, একটা বিষয়, ইরান ইসরায়েল এই বিষয়টা যেদিকে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং তার পাশাপাশি আরো একটা বিষয় যদি আমি উল্লেখ করি, মধ্যপ্রাচ্যের পাশাপাশি গোটা বিশ্ব কিন্তু এটাতে সাফার করতে চলেছে। কারণ আমরা জানি যে ইরান প্রাকৃতিক গ্যাস এবং তেলের একেবারে শোধনাগার রয়েছে এবং তেলের একেবারে ভান্ডার বলা যেতে পারে। কিন্তু এই যে ইরান ইসরায়েল যদি লাগাতার কোনো পক্ষই যদি ঠান্ডা না হয়, তাহলে এটার প্রভাব কি পড়তে পারে? দেখুন, কোন পক্ষ ঠান্ডা হলে গোটা বিশ্বের পরিমণ্ডলের লাভ না, যতক্ষণ আগুন জ্বলবে তাহলে বিশ্বের পরিমণ্ডলের লাভ, সেই ইকুয়েশনটা বোঝাটা খুব প্রয়োজনীয়। আজকের ডেটে আপনাদের চ্যানেলেই গতকাল আমি এই কথাটা বলেছি যে আজকের ডেটে ট্রানজাকশনাল পলিটিক্স ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান হিউম্যান পলিটিক্স। আমি আপনি বাঁচলাম কিনা ইম্পর্টেন্ট না, কিন্তু আমার আপনার মৃত্যুকে ব্যবসা করে যদি 5টা দেশ খেতে পারে তাহলে সেটাই কাম্য। সুতরাং এটাই হচ্ছে আগামী দিনের বিশ্বের দর্শন। এবং আপনি দেখুন আজকে কেমন ভাবে আমেরিকাকে ইনক্লুড করার চেষ্টা করা হচ্ছে। তার কারণ হচ্ছে কোথাও গিয়ে ইসরায়েল বুঝতে পেরেছে ইরান ইজ নট দ্যাট ইজি অ্যাজ ইট ফেল্ট ইন ইনিশিয়াল স্টেজেস। যে সময় মনে হয়েছিল যে ইসরায়েল ইরানকে যে কোনো সময় ধূলিসাৎ করে দিতে পারবে, সেই ইরানের রিটালিয়েশনটা কোথাও গিয়ে মনে হচ্ছে সেটা অতটা ইজি হতে চাইছে না। সেই কারণে ইউএসএ কে ড্র্যাগ করার জন্যই কিন্তু এই ট্রাম্প ন্যারেটিভ। সুভাষিস, আরো একটা বিষয়, আমরা যখন দুই দেশকে নিয়ে কথা বলছি, ইরান এবং ইসরায়েলকে নিয়ে কথা বলছি, তাহলে ইরানের বন্ধু দেশগুলোও তো কিন্তু তাকে সাথ দিচ্ছে। মানে ইয়েমেন থেকেও হুতিরা এবার ইসরায়েলকে অ্যাটাক করছে। মানে দুজনকে থামানো যাচ্ছে না, তার উপরে আরো অনেকে এসে দোষর হচ্ছে। সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশগুলো তো স্টেপ নেওয়া উচিত এক্ষেত্রে। না, দেখুন, ইসরায়েলকে মারার জন্য ইয়েমেন এবং জর্ডান যে কারণে আসছে সেটা হচ্ছে তাদের মানে বেকার তারা ঝামেলায় ফেসে যাচ্ছে বিকজ অফ টেরিটোরিয়াল সুপ্রিমেসি। কারণ তারা এমন একটা জায়গায় আছে, কোলাটেরাল ড্যামেজটা তারা ফেস করছে, তার জন্য তারা ইনক্লুড হচ্ছে। কিন্তু সেই অর্থে যদি আপনি ওআইসি কে দেখেন বা ওপেক কে দেখেন, তারা কিন্তু কেউই ইরানের পাশে এসে দাঁড়ায়নি। তারা একবারের জন্য বলেনি যে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রামটা ছিল সেটা জাস্টিফাইড বা ইরানের এগেইনস্টে যেটা হচ্ছে সেটা অন্যায়। তারা উপরন্তু বলছে যে ডায়ালগসটাই একমাত্র রাস্তা হয়ে দাঁড়াতে পারে দুটো দেশকে বাঁচাবার জন্য। একদম সঙ্গে থাকুন আপনি। আর এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটো তথ্য আপনাদের আমরা দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে হামলা ক্রমাগত ইসরায়েল করছে ইরানের ওপরে, তাতে একজন গোয়েন্দা প্রধান তিনি নিহত হয়েছেন, তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। আগেই ইরানের সেনা প্রধান তার মৃত্যু হয়, এবার গোয়েন্দা প্রধানের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। একের পর এক টার্গেট সামনে রেখে এই হামলা চালাচ্ছে ইসরায়েল। আমাদের সঙ্গে সায়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। সায়ন্ত, কি খবর পাওয়া যাচ্ছে গোয়েন্দা প্রধানের মৃত্যু নিয়ে? দেখো, ইতিমধ্যেই যে ইসরায়েলের আক্রমণে ইরানের কিন্তু একের পর এক মেরুদণ্ড ভাঙতে শুরু করেছে। দেখা গিয়েছিল যে নিউক্লিয়ার যে গবেষণাগার, এমনকি যেখানে অস্ত্রাগার, সেখানে হিট করেছে ইসরায়েল। এমনকি 6 জন থেকে 9 জন পরমাণু গবেষক বা পরমাণু বিজ্ঞানী তারা নিহত হয়েছেন ইসরায়েল হানায়। এবার দেখা গেল যে ইরানের গোয়েন্দা প্রধান মোহাম্মদ খাজেমি তিনি কিন্তু নিহত হয়েছেন। একই সঙ্গে আরও 2 জন গোয়েন্দা কর্তা তারা নিহত হয়েছেন। অর্থাৎ ইসরায়েল কিন্তু অত্যন্ত সুকৌশলে ইরানের যে মূল মেরুদণ্ডগুলি সেখানেই আঘাত করছে।
যেখানে থিঙ্ক ট্যাঙ্ক যারা মূলত যুদ্ধ পরিচালনা করে সেই রণকৌশল কিন্তু অত্যন্ত সুদক্ষের সঙ্গে সাজিয়ে নিয়েছে ইসরায়েল, এবং সেই মতো পার্টিকুলারলি সেই জায়গাগুলোতে অ্যাটাক বা হামলা করছে যেখানে তারা এখন বর্তমানে রয়েছেন বা তারা নিজেদের রক্ষণে নিয়ে যেখানে যুদ্ধ পরিচালনা করছেন। স্বাভাবিকভাবে মিসাইল হানায় কিন্তু সেই সব জায়গাতে নির্দিষ্টভাবে পড়ায় একের পর এক গোয়েন্দা কর্তা, এমনকি তাদের ইরানের সেনা প্রধান পর্যন্ত নিহত হয়েছেন। সব মিলিয়ে ইরানের যে মনোবল চির ধরছে তা কিন্তু নিঃসন্দেহে বলা চলে। মূলত ইসরায়েল কোনো শত শত ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল ছুটছে না, তারা মূলত সেই জায়গাগুলোতেই আঘাত করছে যেখানে তাদের থিঙ্ক ট্যাঙ্কগুলো রয়েছেন। একেবারে টার্গেট বেঁধে নিয়ে তারপরে এই হামলা চালানো হচ্ছে। অনেক ধন্যবাদ শান্ত, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। মৃত্যু হয়েছে আরো 2 গোয়েন্দা কর্তা, হাসান মোহাকিক এবং মোহসেন বাঘেরির। বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এবার আইডিএফ এর ঘাঁটিতে ইরানের বড়সড় হামলা। আইডিএফ এর ঘাঁটিতে ইরানের বড়সড় হামলা। ইসরায়েলের নেভাতিম বেসের ভয়াবহ বিস্ফোরণ, একাধিক আইডিএফ জওয়ানের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়ে গেছে নেভাতিম বেসের ডিফেন্স সিস্টেম, দাবি করছে ইরান। নিঃসন্দেহে যদি সত্যি হয়ে থাকে বড় খবর, বড় দাবি ইরানের তরফ থেকে। ইরান দাবি করছে, এখনো কনফার্ম করেনি ইসরায়েল, কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত এই বিষয়ে দেওয়া হয়নি। শুভজিৎ রয়েছে। শুভজিৎ, একটু আগে আমরা দেখাচ্ছিলাম খামেইনি একাধিক ইসলামিক কান্ট্রির কাছে সাহায্যের আবেদন করেছিল, একাধিক ইসলামিক কান্ট্রির কাছে, কিন্তু ইতিহাস বলছে যেখানে যেখানে আমেরিকা ইনভলভ হয় সেখানে সেখানে কোনো ইসলামিক কান্ট্রি আমেরিকার এগেইনস্টে যায় না। আফগানিস্তানের ক্ষেত্রে দেখেছিলাম, আফগানিস্তানে আমেরিকা অ্যাটাক করেছিল, আফগানিস্তানের পাশে কিন্তু কোনো ইসলামিক কান্ট্রি দাঁড়ায়নি। ঠিক একই রকম ভাবে ইরাকের ক্ষেত্রেও দেখেছিলাম, আমেরিকা ইরাক অ্যাটাক করেছিল, ইরাকের পাশে কিন্তু অন্য কোনো ইসলামিক কান্ট্রি দাঁড়ায়নি। আমার প্রশ্ন, এক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ইসলামিক কান্ট্রি ইরানের পাশে দাঁড়ায়নি ঠিকই, কিন্তু কেউ কি দাঁড়িয়েছে নাকি এই অ্যাটাকগুলো ইরান একক শক্তিতেই করছে? দেখুন, ধান চাষিরা সাধারণত রাইস মিলের মালিকদের সাথে ঝামেলা করে না, তার কারণটা হচ্ছে ব্যবসায়িক কারণ। সেম জিনিস বুঝতে হবে, তেল একা করে তো তেলে ভাজা করে খাবে না, তেলটা কাউকে কিনতে হবে, কাউকে দালালি করতে হবে, কাউকে ব্রোকারি করতে হবে। তার জন্য বিভিন্ন রকম ওয়ার্ল্ড অর্গানাইজেশন খোলা হয়েছে, যেটা অ্যাপারেন্টলি আমেরিকান অর্গানাইজেশন হিসেবে কাজকর্ম করে। সুতরাং এই প্রসেসটা কোনোদিনই বন্ধ হওয়ার নয়। ইরান এখন যে অ্যাটাক গুলো করছে, আমি আগের দিনও বলছিলাম যেটা ডেসপারেট অ্যাটাক, এই অ্যাটাকে কিন্তু ডেসপারেশনসটা আমার চোখে ভীষণভাবে পড়ছে। কারণ একটু লক্ষ্য করে দেখুন, এখন যে জায়গাগুলো তারা হিট করছে বা হিট করার জন্য ক্লেম করছে, সেই জায়গাগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পয়েন্টার্স, সেগুলোকে হিট করছে। এবং এর করার পিছনে কারণই হচ্ছে যতগুলো মিনিমাম হিটের মধ্যে ম্যাক্সিমাম ড্যামেজ ইসরায়েলে করতে পারবে সেটাই তাদের কাছে লক্ষ্য। কারণ তারা জানে ইসরায়েল অ্যাজ এ মিলিটারি পাওয়ার বাই কাউন্ট, মানে বাই নাম্বার হয়তো ইরানের থেকে কম, কিন্তু ইসরায়েল বাই টেকনোলজি অ্যাজ এ মিলিটারি পাওয়ার ইরানের থেকে অনেক বড়, অনেক বৃহত্তর। তার জন্য ওরা টেকনোলজিটাকে মার্কেটে আসার আগেই ওরা চেষ্টা করছে এমন এমন জায়গায় হিট করে দিতে যেখান থেকে বেসিক্যালি টেকনোলজিটা অ্যাপ্লাই করা যায়। হিজবুল্লাহ যে অ্যাটাকগুলো করেছিল বা করার চেষ্টা করেছিল, সেখানকার কিছু ইনপুট ইরানকে এক্ষেত্রে সাহায্য করছে ভীষণভাবে। আমি এটা বলছিলাম, মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স তাদের কাছে আসছে, এবং এই যে বিভিন্ন রকম ওআইসির কান্ট্রি যারা ডাইরেক্টলি ইরানের পাশে দাঁড়াতে পারছে না, তার মানে এই নয় যে তারা ইন্টেলিজেন্স ইনপুট সাপ্লাই করছে না। ঠিক, বুঝতে পেরেছি। সঙ্গে থাকুন। আরো একটা আপডেটের দিকে নজর রাখতে হবে। ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা খামেনেই, তাকে কি এবার টার্গেট করেছে ইসরায়েল? তার কারণ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, খামেনেইয়ের বাসভবনের একদম কাছে গিয়ে আছড়ে পড়েছে ইসরায়েলের মিসাইল। এই মুহূর্তে প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি খামেনেইকেই এবার টার্গেট করেছে ইসরায়েল? এর পাশাপাশি আর এক মার্কিন আধিকারিকের বক্তব্য নতুন করে বিতর্ক ছড়িয়েছে। মার্কিন আধিকারিকের দাবি যে খামেনেইকে আগেই নাকি হত্যার ছক কষেছিল ইসরায়েল, কিন্তু সে যাত্রায় ডোনাল্ড ট্রাম্প বাধা দেন, আর তাই নাকি খামেনেইয়ের এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে আমার সহকর্মী সিজার রয়েছেন। সিজার দা, খামেনেইকে ইসরায়েল টার্গেট করছে, বারবার এই কথাটা ভেসে উঠছে এই যুদ্ধের প্রেক্ষিতে, কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, সেই যুদ্ধের জায়গায় দাঁড়িয়ে দুটো তাদের কিন্তু এম বা তাদের যে লক্ষ্য সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে। একটা হচ্ছে ইরান যে সাম্প্রতিক যেভাবে পারমাণবিক শক্তি
তারা শক্তি বাড়ানোর চেষ্টা করছে, পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে, সেটার বিরোধিতা। এবং তারপরে কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু খুব স্পষ্ট জানিয়েছেন ইরানের যে বর্তমান ইসলামিক শাসক অর্থাৎ আয়াতুল্লাহ খামেনি, আলী খামেনি, ইমাম খামেনিকে বা তার শাসনকে উৎখাত করা। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই যুদ্ধের প্রথম থেকে দেখলাম খুব টার্গেটেড কিলিং হলো, অর্থাৎ গোটা এই ইরানের যে প্রশাসনের যে একদম শীর্ষ কর্তাদের একদম টার্গেট করে হত্যা করা হয়েছে এবং সেই তালিকা খামেনি নিজেও আছেন। যদিও মার্কিন প্রশাসনের দাবি তারা এই হত্যা এখন পর্যন্ত রুখেছেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চায় না এই হত্যাটা হোক। সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। অর্থাৎ ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে, ইরান ইসরায়েলের একে অপরের উপর হামলা চলছে। ইসরায়েলের উপর বড়সড় যে হামলা চালিয়েছে ইরান, তাতে 3 শহরে সবথেকে বেশি প্রভাব পড়েছে। তেল আভিভ, হাইফা এবং বিনেই ব্রাক শহরে পরপর বিস্ফোরণের ঘটনা। হাইফার অয়েল রিফাইনারিতে হামলা করেছে ইরান। তেল আভিভে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ইরানেও ইসরায়েল কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে। মানে ইসরায়েলের বেছে বেছে শহর যেমন হামলা করছে ইরান, তেমনই ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে ইরানের বেশ কিছু জায়গায়। তারা স্ট্র্যাটেজিক্যালি কোন জায়গাগুলো পয়েন্ট করছে, ইরানের মিসাইল লঞ্চিং প্যাডে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি যুদ্ধ বিমানে লাগাতার বোমা বর্ষণ করা হয়েছে। ইরানের রেডার সিস্টেম রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের টার্গেটে। ইরানের সেনা শিবির, এয়ার ডিফেন্স সিস্টেম, তৈল শোধনাগার রয়েছে। হ্যাঁ, অর্থাৎ দুই দেশে এই মুহূর্তে একের পর এক স্ট্র্যাটেজিক্যালি পয়েন্টগুলোকে বেছে বেছে সেখানে হামলা করছে। আমার সহকর্মী সায়ন্ত সঙ্গে রয়েছে। সায়ন্ত, তোমার সঙ্গে যখনই কথা হচ্ছে তখনই এই বিষয়টা বারবার আলোচনায় উঠে আসছে যে স্ট্র্যাটেজিক পয়েন্ট। কিন্তু একটা দেশ যখন আরেকটা দেশের উপর হামলা চলছে, বিশেষ করে যদি আমি ইরানের উপর ইসরায়েলের হামলা বলি, তখন কিন্তু আমরা দেখছি যে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো খুব স্পেসিফিক ভাবে বাঁচা হচ্ছে এবং সেই জায়গাগুলো তারা জানছে কি করে। হ্যাঁ, আমি জানি ওইখানে এই বিজ্ঞানীটা রয়েছে বা ওইখানে এই গোয়েন্দা প্রধান রয়েছে, কিন্তু সে কোন জায়গায় রয়েছে এক্স্যাক্ট সেই জায়গাটাকে খুঁজে বের করে টার্গেট করে সেটাকে হামলা চালানো, এটাকে কিভাবে করা সম্ভব হচ্ছে? সেক্ষেত্রে অনেকেই মোসাদের নাম বলছে। তাহলে কি ইরানের ভেতরের লোকই কোথাও এই মোসাদকে তথ্য দিচ্ছে, ইন্টেলিজেন্স ইনফরমেশন পাচ্ছে? দেখো, একদমই দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণভাবে কাজ করছে ইসরায়েলের পক্ষে। এক, তাদের নিজস্ব নেটওয়ার্কিং, অর্থাৎ যে জিপিএস ম্যাপ বা উপগ্রহ চিত্র, সেটা যেমন অত্যন্ত আধুনিক, যার উপর ডিপেন্ড করে বিশ্বের একাধিক দেশ, যেটা ইসরায়েলের কাছেই আছে। 2, মোসাদ, যেটা হচ্ছে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ এক বাহিনী, যেটাকে গুপ্তচর বাহিনী, যেটা কিন্তু বিশ্বের প্রথম 3টি গুপ্তচর বাহিনীর মধ্যে অন্যতম ধরা হয়। এই মোসাদ এবং নিজেদের উপগ্রহ চিত্র, এই দুটোই মূলত সাহায্য করছে ইসরায়েলকে এবং সেই কারণে সেই স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতেই ইসরায়েল হামলা করতে সক্ষম হচ্ছে। এবং শুধু হামলা করছেই না, সেই প্রত্যাঘাতে কিন্তু যা তাদের নির্দিষ্ট যে নির্দিষ্ট জন্য কারণ করছে সেটাও সফল হচ্ছে। একদিকে গোয়েন্দা প্রধান, অন্যদিকে সেনা প্রধান, প্রত্যেককে নিহত করতে পেরেছে। তেমনই সেই যেমন পরমাণু গবেষণাগার হোক বা তাদের সেনা ঘাঁটি হোক, সামরিক ঘাঁটি হোক, সেই সব জায়গাগুলোকে সম্পূর্ণ তছনছ বা ধ্বংস করে দিতে পেরেছে। অর্থাৎ তারা কিন্তু স্ট্র্যাটেজিক দিক থেকে অত্যন্ত সফল হতে পারছে, কারণ তাদের কাছে খবর বা তথ্য নির্দিষ্ট করে আসছে যে ঠিক সেই খবরগুলো আসছে, সেই খবরগুলো কি ইরানের পক্ষে, মানে ইরানের ঘরের লোক, ইরানের মাটির লোকই দিচ্ছে মোসাদকে? এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠছে। আপাতত তোমাকে ধন্যবাদ শান্ত। আর এই ধর্মীয় সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার ছক কষা হয়েছে আর সেটাকে বাধা দিয়েছে আমেরিকা, এমনটাই দাবি করছেন একজন মার্কিন আধিকারিক। তিনি বলছেন যে যতক্ষণ না ইরান আমেরিকার কোনো ক্ষতি করছে ততক্ষণ তারা অপেক্ষা করবে, অর্থাৎ আমেরিকা তখনই পাল্টা আঘাত আনবে রাজনৈতিক স্তরগুলোতে, রাজনৈতিক নেতাদের উপরে হামলা চালাবে যখন ইরান আমেরিকার কোনো ক্ষতি করবে। এই ধরনের কথা বলা হচ্ছে আমেরিকার তরফ থেকে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। সুভাষিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন, এই বিষয় নিয়ে কথা বলবো। সুভাষিস বাবু, একটা বিষয়, আমেরিকা কি এই কথাটা ভাসিয়ে দিয়ে কোনো কৌশল অবলম্বন করতে চাইছে, ইরানকে বার্তা দিতে চাইছে যে আমরা এই হামলার পিছনে নেই? খুব খুব ভাইটাল একটা অ্যাঙ্গেল আমি বলছি আপনাকে। খামেনি ভদ্রলোকটির দুটো ডাইমেনশন বোঝার চেষ্টা করুন। ইরানের বক্তব্য হচ্ছে খামেনি হচ্ছে একজন ডিক্টেটর, অথচ আমেরিকান ভার্সন অফ খামেনি হচ্ছে ধর্মযাজক। এবং পয়েন্টটা হচ্ছে আমেরিকা বারবারই চেষ্টা করছে খামেনিকে ইনস্টল করার, মানে না এলিমিনেট করার জন্য। তার কারণটা হচ্ছে আমেরিকা বুঝতে পারছে সেক্ষেত্রে কিন্তু ধর্মের অ্যাঙ্গেলটা চলে আসবে, নিউক্লিয়ার অ্যাঙ্গেলটা চলে যাবে। যদি ধর্মের অ্যাঙ্গেলটা চলে আসে তখন ওআইসি বা ওপেক, which is the decisive organization for petroleum in the world,
তারা কিন্তু ইনক্লুড হয়ে যাবে। যদি তারা ইনক্লুড হয়ে যায়, ইসলামিক স্টেটস বা ইসলামিক কান্ট্রির যে ইমোশনটা আছে সেটা কিন্তু ইরান পেয়ে যাবে। এইটাকে কাউন্টার করার জন্যই একটা নতুন ন্যারেটিভ স্টার্ট হলো, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপরে নাকি আক্রমণ করার চেষ্টা করছিল ইরান। কোথাও পাকিস্তানের সঙ্গে কথা বলা, কারণ যেভাবে তারা সহমত ব্যক্ত করছে যে তারা তৈরি রয়েছে ইরানের পাশে দাঁড়ানোর জন্য। দেখুন, পাকিস্তান হচ্ছে লুঙ্গির বুক পকেট, কার পাশে দাঁড়ালো সেটা বড় কথাটা, নিজেই বাটি নিয়ে এদার ওদার ঘুরে বেড়াচ্ছে, ও আবার দাঁড়াবে ইরানের পাশে। মানে এটা ওদের বক্তব্য, ওদের চ্যানেলে চলতে দিন, ওদের ইউটিউব গুলো গরম হতে দিন। ন্যাচারাল ব্যাপার হচ্ছে ইরানের পাশে কনসলিডেটেড কোন ওআইসির কান্ট্রি দাঁড়িয়ে আছে। সৌদি আরবিয়া হ্যাজ পুট দেয়ার নিজ অন, পরিষ্কার বলে দিয়েছে আমরা এই নিউক্লিয়ার ওয়ারের মধ্যে থাকবো না, মানে এই নিউক্লিয়ার ডাইমেনশনটাকে আমরা বিশ্বাস করি না। সুতরাং সৌদি যে সাইডটা নিয়েছে ওই সাইডটাকে সাপোর্ট করা বা ওই সাইডের এগেনস্টে যাওয়ার ক্ষমতা ওআইসি তে বহুত কম দেশের আছে। যে দুটো দেশ নিতে পারে সেটা ব্রুনাই, জর্ডান এন্ড ইয়েমেন। সেখানে ব্রুনাই খুব একটা ঢুকবে না, কারণ ইকোনমিক লসে ব্রুনাই থাকবে না। ইয়েমেন আর জর্ডান এই ক্ষেত্রে ভীষণভাবে ঢুকতে পারে, বিকজ ইয়েমেন আর জর্ডানের একটা কোল্যাটারাল ড্যামেজ খাওয়ার চান্স আছে। হিসেব নিকেশের মধ্যে দিয়ে এই ন্যারেটিভ গুলো তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ। আর এরই মধ্যে যে খবর পাচ্ছি আমরা, ফের ইরানের পরমাণু কেন্দ্রের কাছে হামলা করেছে ইসরায়েল। আইডিএফ এর হামলায় কেঁপে উঠল 4টা পরমাণু কেন্দ্র। 4টা পরমাণু কেন্দ্রের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের জেরে 2.5 মাত্রার ভূমিকম্প হয়। ইসরায়েলি হানায় এখনো পর্যন্ত 224 জনের মৃত্যু হয়েছে ইরানে। আইডিএফ এর ভয়াবহ হামলা ইরানে আরো পরমাণু বিজ্ঞানীর মৃত্যু। ইরানে আরো 5 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। গত 4 দিনের যুদ্ধে 14 জন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে দাবি করছে ইসরায়েল। এদিকে এবার তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। যদিও কোনো মার্কিন আধিকারিকের আহত হওয়ার কোনো খবর এখনো পর্যন্ত মেলেনি। বন্ধ করে দেওয়া হয়েছে সব দূতাবাস, জানানো হয়েছে মার্কিন দূতাবাসের তরফ থেকে। আরো একটা বড় খবর, জানি না এই ইনসিডেন্ট গতি প্রকৃতি পাল্টে দিতে পারে কিনা। এবার তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। যদিও কোনো মার্কিন আধিকারিকের আহত হওয়ার কোনো খবর এখনো পর্যন্ত মেলেনি, তবে বন্ধ করে দেওয়া হয়েছে সব দূতাবাস, জানানো হয়েছে মার্কিন দূতাবাসের তরফ থেকে। অন্যদিকে এই মুহূর্তে খামেনেইর কপালে চিন্তার ভাঁজ আরো চওড়া করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি ইসরায়েলের পাশেই থাকবেন বলে জানিয়ে দিয়েছেন। তেল আভিভকে সাহায্য জারি থাকবে। ইসরায়েলের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা, জানিয়ে দিলেন ট্রাম্প। নেক্সট আরো একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরিয়ে ফের আগ বাড়িয়ে মন্তব্য করে মুখ পুরল ট্রাম্পের। যুদ্ধ থামানোর প্রশ্নই নেই, জানিয়ে দিল ইরান। অর্থাৎ ইরানকে যখন চাপে ফেলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, তখন ইরানও তাদের অবস্থান স্পষ্ট করছে যে যুদ্ধ থামানোর কোনো প্রশ্নই নেই। আরো প্রবল হতে চলেছে ইরান ইসরায়েলের যুদ্ধ। প্রত্যাঘাত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত থামার কোনো প্রশ্ন নেই। দুই মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারকে জানিয়ে দিয়েছে ইরান। ইসরায়েলের হামলার মুখে সমঝোতা নয়, স্পষ্ট জানিয়েছে তেহরান। ট্রাম্পের সমঝোতা দাবি খারিজ করে জানিয়ে দিল ইরান। তাহলে একটা প্রশ্ন উঠছে যে ইরান ইসরায়েল যুদ্ধে কি শামিল হবে পাকিস্তানও? কারণ পাকিস্তান তার আগেই আশঙ্কার কথা প্রকাশ করেছিল, ইসরায়েল পরমাণু হামলা চালালে পাকিস্তান পরমাণু হামলা চালাবে, ইসরায়েলে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলা চালাবে পাকিস্তান। চাঞ্চল্যকর দাবি ইরানের সেনাকর্তার। শাহিদ 3 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের যে কোনো শহর গুড়িয়ে দিতে পারে পাকিস্তান। ইরানের সেনাকর্তার বিস্ফোরক দাবি ঘিরে ইতিমধ্যে তোলপাড়। কিন্তু আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করার দুঃসাহস কি দেখাবে পাকিস্তান? উঠছে প্রশ্ন। দেখুন, ইরানের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ এই মুহূর্তে 4 দিনে পড়েছে, এই মুহূর্তে ইরান কিন্তু টার্গেট করেছে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো আছে তারা যেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাশে এসে দাঁড়ায়। ইতিমধ্যেই ইরানের প্রধান ধর্মীয় নেতা খামেনেইয়ের তরফ থেকে কিন্তু অন্যান্য মুসলিম যে রাষ্ট্রগুলি আছে তাদের কাছে আবেদন করা হয়েছে সৌদি আরবের কাছে, পাকিস্তানের কাছে, তুরস্কের কাছে, যে তারা যেন ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ ইরান শুরু করেছে সেই যুদ্ধে তাদের পাশে এসে দাঁড়ায়। তবে এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আন্তর্জাতিক সমীকরণে যেখানে জড়িয়ে রয়েছে অন্যান্য বড় দেশগুলি, যেখানে জড়িয়ে রয়েছে আমেরিকা, যেখানে জড়িয়ে রয়েছে রাশিয়া, তাদের এড়িয়ে ইরানকে আদৌ কেউ সাহায্য করবে কিনা, এটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন।
আর এর মধ্যে খামেনি সংকট তীব্রতর হচ্ছে এমন একটি তথ্য দেব, কারণ তার সহযোগীরা ক্রমাগত এবার জায়গা ছাড়তে শুরু করে দিয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। খামেনির ইরান ছাড়তে চাইছেন খামেনির সহযোগীরা। রাশিয়ার কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন খামেনির ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগার। খামেনি ঘনিষ্ঠ আলী আসগারের পদক্ষেপে চরম অস্বস্তিতে ইরান সরকার। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH